বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আমরা আজকে লাইভে চলে আসলাম। আজকে হচ্ছে সেপ্টেম্বর 3 তারিখ, অর্থাৎ 3rd সেপ্টেম্বর। সো 3rd সেপ্টেম্বর আমাদের প্রতিদিনের যে লাইভ ফেসবুক লাইভ প্রোগ্রাম হওয়ার কথা ছিল, সেটি আজকে শুরু হতে যাচ্ছে। তো আমরা সেপ্টেম্বর 1 তারিখ থেকে আপনার ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উপলক্ষে যে লাইভ প্রোগ্রামটি করে আসছি, তার আজকে তৃতীয় দিন। সো তৃতীয় দিনে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার মেডিকেশন সেফটি অ্যাডিং এ মেডিকেশন। তো এই বিষয়টি নিয়ে আমরা আহ, এর পূর্বে আমরা আরো দুটি বিষয় নিয়ে কথা বলেছিলাম। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার মেডিকেশন সেফটি এডিং মেডিকেশন। তো তার আগে আমি বলে নিতে চাচ্ছি যে আজকে আমাদের এই প্রোগ্রামটি যারা প্রথমবারের মতো দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্রতি বছর আপনার সেপ্টেম্বরের 17 তারিখে মূলত ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে পালন করা হয়। এবং এই ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে পালন করার যে প্রচলন, এটি মূলত শুরু হয়েছিল 2019 সাল থেকে। অর্থাৎ 2019 সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি, অর্থাৎ ডাব্লিউএইচওর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 74তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে আপনার বিশ্বের 194টি সদস্য দেশের আপনার প্রস্তাবনায় সারা পৃথিবীতে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে পালন করা একটি নতুন উদ্যোগ আপনার ডাব্লিউএইচও শুরু করে। এবং 2019 সালে সর্বপ্রথম আপনার সারা পৃথিবীতে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে পালনের যে একটি প্রচলন শুরু হয়। তো আমাদের দেশে বিষয়টি একদমই নতুন। আমাদের দেশে আসলে গত 2019 সালে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে পালিত হয়নি। এবং এই বছরও মানে আসলে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে পালনের, আমরা চাই যে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে পালিত হোক, কিন্তু আমাদের মানুষের মধ্যে এই বিষয়ে এখন অনেক সচেতনতার অভাব রয়েছে, অথবা হেলথ কেয়ার সিস্টেমে যারা জড়িত, অথবা এনজিও দের মধ্যে, আমাদের দেশীয় যে এনজিও গুলির মধ্যেও কিন্তু এই বিষয়ে অনেক ধারণা কম। সো আসলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের উদ্যোগে সারা পৃথিবীতে এবারও কিন্তু ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে পালিত হবে। আমাদের এই প্রোগ্রামটির মূল যে উদ্দেশ্য সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষের মধ্যে একটি সচেতনতা তৈরি করা ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উপলক্ষে। আমাদের মূল টার্গেট হচ্ছে যে ডাব্লিউএইচওর অবজেক্টিভ হচ্ছে যে পেশেন্ট সেফটির যে বিষয়গুলি, যে কার্যক্রমগুলি, এই বিষয়গুলির নিয়ে যথেষ্ট পরিমাণ অ্যাওয়ারনেস তৈরি করা এবং সাধারণ মানুষকে এই কার্যক্রমের মধ্যে এঙ্গেজ করা, এবং আপনার সাধারণ মানুষের যে লাইফ স্টাইলে অনেক বেশি পরিবর্তন আনা, হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে অনেক বেশি পরিবর্তন আনা। তো আমরা সেই উদ্দেশ্যে মূলত আপনার সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে নিয়ে বিভিন্ন ধরনের বিষয়ে আলোচনা করছি। এখন আমাদের ধারাবাহিকভাবে যে আলোচনাটি চলছে সেটা হচ্ছে মূলত মেডিকেশন সেফটি নিয়ে। কারণ ডাব্লিউএইচও এর বিভিন্ন গবেষণা, বিভিন্ন রিসার্চে, বিভিন্ন ডাটায় আমরা যে বিষয়টি দেখেছি সেটা হচ্ছে যে মেডিকেশন এরর অথবা মেডিকেশন সেফটি হচ্ছে মূলত পেশেন্ট সেফটি অথবা আপনার হেলথ কেয়ার ওয়ার্কার সেফটিদের জন্য মূল কারণ। অর্থাৎ পেশেন্ট সেফটি অথবা হেলথ কেয়ার ওয়ার্কারদের সেফটি এনশিওর করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে আসলে মেডিকেশন সেফটি। তো এই বিষয়টি এর জন্য গুরুত্বপূর্ণ, সেজন্য আমরা গত দুদিন ধরে এই বিষয়টি নিয়ে কথা বলেছি। আজকে আমরা এই বিষয়টি নিয়ে কথাবার্তা বলছি। এবং আমরা আগামী 17 তারিখ পর্যন্ত প্রতিদিনই ফেসবুক লাইভে আমরা ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে নিয়ে কথা বলবো। বিভিন্ন বিষয়ে কথাবার্তা হবে। এক একদিন এক একটা টপিকস এর উপর আমরা আলোচনা করব। আমরা বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত আমরা আলোচনা করব। কিছু বিষয় আছে আমরা বিশ্লেষণ করব। সবকিছুই কিন্তু আমরা নিয়েছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিভিন্ন ডকুমেন্ট থেকে, বিভিন্ন গবেষণা থেকে, বিভিন্ন আপনার সায়েন্টিফিক জার্নাল থেকে আমরা প্রত্যেকটি তথ্য নিয়েছি। তো আজকে আমাদের বিষয় হলো মেডিকেশন সেফটি এডিং এ মেডিকেশন। তো এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে আজকের যে প্রোগ্রামটি অথবা প্রতিদিন যে ফেসবুক লাইভ প্রোগ্রামটি হচ্ছে, এই প্রোগ্রামটি হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এর অন্যতম একটি ব্র্যান্ড, সেটি হচ্ছে সেফগার্ড হ্যান্ড রাব সলিউশন। এটি হচ্ছে একটি
আপনার হ্যান্ড রাব সলিউশন মূলত হাতকে আমরা দু হাতে হ্যান্ড রাব সলিউশন ইউজ করি হাতকে জীবাণুমুক্ত করার জন্য। কারণ আপনার 2019 সালের ডিসেম্বরের 31 তারিখে যখন সারা পৃথিবীতে কোভিড-19 এর প্যান্ডেমিক শুরু হয়, তখন কিন্তু লাইফস্টাইল মেডিসিনের ৩টি গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলার দিক নির্দেশনা আসে WHO থেকে। তার মধ্যে একটি হচ্ছে মুখে মাস্ক পরিধান করা। অবশ্যই আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে। সেকেন্ড যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার কিছুক্ষণ পর পর পরিষ্কার পানি এবং সাবান দিয়ে হাত ওয়াশ করতে হবে, এবং যেখানে সাবান পানি দিয়ে হাত ওয়াশ করার ব্যবস্থা থাকবে না সেখানে অবশ্যই WHO এর ফর্মুলা দিয়ে তৈরি হ্যান্ড রাব সলিউশন দিয়ে হাতকে জীবাণুমুক্ত করতে হবে। তো আপনার WHO এর হ্যান্ড রাব সলিউশনটা সবচেয়ে কার্যকর এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফানজাই, মাইক্রোব্যাকটেরিয়া অর্থাৎ বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজমের বিরুদ্ধে কার্যকর একটি হ্যান্ড রাব ফর্মুলা। তো এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের যে প্রোডাক্টের নাম হচ্ছে সেফগার্ড হ্যান্ড রাব সলিউশন। এটি একটি কার্যকর হ্যান্ড রাব সলিউশন এবং WHO এর ফর্মুলায় তৈরি একটি হ্যান্ড রাব সলিউশন। তো সেফগার্ড হ্যান্ড রাব সলিউশনের সৌজন্যে মূলত আমরা প্রতিদিন ফেসবুক লাইভ প্রোগ্রামটি করছি, এবং সেফগার্ড হ্যান্ড রাব সলিউশনটি মূলত আপনার নিকটবর্তী ফার্মেসি শপে পাওয়া যাবে। এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের যে 16টি ডিপো রয়েছে, ডিপো অফিস সংশ্লিষ্ট জায়গাতে আপনার এই সেফগার্ড হ্যান্ড রাব সলিউশনটি আসলে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে। তো যাই হোক, আজকে আমরা প্রোগ্রামে ফিরে যাই। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 3য় দিন, 3rd সেপ্টেম্বর। সো আমাদের এই প্রোগ্রামের হচ্ছে ডে 3। আজকে আমাদের বিষয় হচ্ছে মেডিকেশন সেফটি, এডিং এ মেডিকেশন। তো প্রথমে আমরা বলে নিতে চাই যে 2020 সালে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটির যে থিম সেটি আসলে কি। এই থিমটি হচ্ছে হেলথ ওয়ার্কার সেফটি, এ প্রায়োরিটি ফর পেশেন্ট সেফটি। এই বিষয়টি এই মুহূর্তে এর জন্য সবচেয়ে যথাযথ একটি থিম আমি বলবো, কারণ হচ্ছে কোভিড-19 প্যান্ডেমিক শুরু হওয়ার পরে সারা পৃথিবীতে শত শত ডাক্তার জীবন দিয়েছেন তার পেশেন্টদেরকে জীবন বাঁচাতে, যে যখন কোভিড-19 আক্রান্ত পেশেন্টদেরকে সেবা দেওয়ার জন্য ডক্টররা যখন ফ্রন্ট লাইনার হিসেবে পেশেন্টের কাছে গিয়েছেন, তখন কিন্তু সর্বপ্রথম পেশেন্টের কাছ থেকে কিন্তু একজন চিকিৎসক, একজন ডক্টর কিন্তু সংক্রমিত হয়েছেন, এবং অনেক ডক্টর কিন্তু জীবন দিয়েছেন। আমাদের দেশে আমরা দেখেছি প্রায় 2 শতাধিক ডক্টর, তার চেয়েও বেশি চিকিৎসক জীবন দিয়েছেন আপনার কোভিড-19 সংক্রমিত হয়ে। সো সেই জন্য আসলে 2020 সালে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটির যে থিম সেটি হচ্ছে হেলথ ওয়ার্কার সেফটি, অর্থাৎ হেলথ ওয়ার্কার যাদেরকে ফ্রন্ট লাইনার বলা হয়, যারা হেলথ কেয়ার সিস্টেমে সামনের সারিতে থেকে চিকিৎসার সেবা দিয়ে থাকেন, চিকিৎসক, তারপর নার্স, মেডিকেল টেকনোলজিস্ট এবং তাদের সাথে সংশ্লিষ্ট যারা, সবার কথা এখানে বলা হচ্ছে। সবার নিরাপত্তাটা, সবার যে সেফটি সেই বিষয়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে যে আপনার একজন চিকিৎসকের আপনার অন দা জবে থাকাকালীন অথবা পেশেন্টদেরকে সেবা প্রদানকালীন সময় যদি একজন হেলথ ওয়ার্কারের যদি সেফটি এনশিওর করা যায়, তবেই কিন্তু পেশেন্টের সেফটি নিশ্চিত করা যাবে। সেজন্য বলা হচ্ছে যে আপনার অধিকার ভিত্তিতে হেলথ ওয়ার্কারদের সেফটি নিশ্চিত করা খুবই প্রয়োজন। এটি হচ্ছে মূলত ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে 2020 সালের থিম, এবং ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপিত হবে সেপ্টেম্বর মাসের 17 তারিখে। এবং ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে যে স্লোগান সেটা হচ্ছে সেফ হেলথ ওয়ার্কার্স সেফ পেশেন্ট, অর্থাৎ হেলথ ওয়ার্কাররা যদি সেফ থাকে, নিরাপদ থাকবে, তবেই কিন্তু পেশেন্টরা নিরাপদ থাকবে। তো এটিও খুব কার্যকর একটি স্লোগান, যেটা আসলে আপনার 2020 সালের ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উপলক্ষে তৈরি করা হয়েছে। এখন দেখেন যে আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেডিকেশন সেফটি, এডিং এ মেডিকেশন। যে ইনফরমেশনটি আমরা বলছি, দেখেন এভরিওয়ান হ্যাজ এ রোল টু প্লে ইন মেডিকেশন সেফটি। একই সমাজের, একটি দেশের প্রত্যেকটা নাগরিকের কিন্তু মেডিকেশন সেফটি নিয়ে কিছু করার আছে কিন্তু। সো সেজন্য বলা হচ্ছে এভরিওয়ান হ্যাজ এ রোল টু প্লে ইন মেডিকেশন সেফটি। মেডিকেশন সেফটি নিয়ে কাজ করার
মানে যে অধিকার অথবা কাজ করতে হবে প্রত্যেকটা নাগরিককে, তাহলে প্রত্যেকটা নাগরিককে কিন্তু কিছু বিষয় জানতে হবে, প্রত্যেকটা নাগরিককে কিছু বিষয় জানার জন্য প্রশ্ন করতে হবে এবং প্রত্যেকটা নাগরিককে অনেক কিছু পর্যালোচনা করতে হবে মেডিকেশন ইস্যুতে। সো সেজন্য বলা হচ্ছে এভরিওয়ান হ্যাজ এ রোল টু প্লে ইন মেডিকেশন সেফটি। মেডিকেশন সেফটি বিষয়ে প্রত্যেক মানুষকে কিছু করার আছে, কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আছে। এই জন্যই আপনার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখি যে কোনো একজন মানুষকে যখন একটি ওষুধ দেয়া হবে তার আগে কি করতে হবে, অথবা কোনো একজন মানুষ যখন ওষুধ সেবন করবে তার আগে কি করতে হবে। সো কোনো একজন মানুষকে ওষুধ দেওয়ার আগে কি করতে হবে, নো ইউর মেডিকেশন, মেডিকেশন সম্পর্কে জানতে হবে। চেক ইউ হ্যাভ দ্য রাইট পেশেন্ট, আপনি কি রাইট পেশেন্টকে ওষুধটি দিচ্ছে কিনা, রাইট মেডিসিন, সঠিক ওষুধটি দিচ্ছে কিনা, রাইট রুট, সঠিক পথে ওষুধ সেবনের যে নির্দেশনা সেটি আপনি বলছেন কিনা, রাইট ডোজ, সঠিক ডোজে যে ওষুধটি সেবন করতে হবে সেই নির্দেশনা আপনি দিচ্ছে কিনা, রাইট টাইম, সঠিক সময়ে যে ওষুধটি সেবন করতে হবে সেই সময় সম্পর্কে আপনি নির্দেশনা দিচ্ছেন কিনা। এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। এন্ড আস্ক ইউর পেশেন্ট ইফ দে আন্ডারস্ট্যান্ড। পেশেন্টকে প্রশ্ন করতে হবে আপনি কি বিষয়টি বুঝেছেন, আপনি এই ওষুধটি কিভাবে খেতে হবে, কোন রুটে খেতে হবে, কি পরিমাণ খেতে হবে, কোন সময় খেতে হবে, সবকিছু কি আপনি বুঝতে পেরেছেন। তাহলে যে কোনো পেশেন্টকে কোনো একটা প্রেসক্রিপশনে ওষুধের নির্দেশনা দেওয়ার পূর্বে অবশ্যই নো ইউর মেডিকেশন, মেডিকেশন সম্পর্কে জানতে হবে। চেক ইউ হ্যাভ দ্য রাইট পেশেন্ট, রাইট মেডিসিন, রাইট রুট, রাইট ডোজ, রাইট টাইম, and ask your patient if they understand। পেশেন্টকে কি বিষয়গুলি যে বুঝতে পেরেছে কিনা সেটাও কিন্তু পেশেন্টকে প্রশ্ন করতে হবে। তাহলে প্রত্যেক চিকিৎসকের উচিত, প্রত্যেক ক্লিনিক্যাল ফার্মাসিস্টের উচিত, গ্রাজুয়েট ফার্মাসিস্টের উচিত, অথবা যেখানে ডিপ্লোমা ফার্মাসিস্ট থাকবে তাদের উচিত, যেখানে সি গ্রেডের ফার্মাসিস্ট থাকবে তাদের উচিত ঔষধ বিষয়ে একজন পেশেন্টকে খুব সুন্দরভাবে সহজভাবে সবকিছু ভালো করে বুঝিয়ে দেওয়া, প্রেসক্রিপশনের ইনস্ট্রাকশন গুলি ভালো করে বুঝিয়ে দেওয়া, তবেই কিন্তু মেডিকেশন সেফটির বিষয়টি সুনিশ্চিত হবে। এরপর যেটা বলা হচ্ছে বিফোর ইউ টেক ইট, একজন পেশেন্টের জন্য এটা বলা হচ্ছে যে আপনি একজন পেশেন্ট। সো আপনি যখন একটি প্রেসক্রিপশন রিসিভ করবেন অথবা ঔষধ রিসিভ করবেন, নো ইউর মেডিসিন এন্ড কিপ এ লিস্ট। ওষুধগুলি সম্পর্কে জানতে হবে এবং যে প্রেসক্রিপশনে যে ওষুধের তালিকা দেওয়া আছে সে এই তালিকাটা, এই প্রেসক্রিপশনটি সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। এই জন্য বলা হচ্ছে বিফোর ইউ টেক ইট, আপনি যখন একটি প্রেসক্রিপশন রিসিভ করছেন, গ্রহণ করছেন, অথবা প্রেসক্রিপশন অনুযায়ী যখন ওষুধগুলি গ্রহণ করছেন, নো ইউর মেডিসিন, ওষুধগুলি সম্পর্কে জানতে হবে, কিপ এ লিস্ট, এবং লিস্ট করে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলিকে রাখতে হবে, ওষুধগুলি সম্পর্কে জানতে হবে। চেক দ্যাট ইউ আর ইউজিং দ্য রাইট মেডিসিন দ্য রাইট ওয়ে। সব সময় পর্যবেক্ষণ করতে হবে, পর্যালোচনা করতে হবে যে আপনি সঠিক ওষুধটি সঠিকভাবে সেবন করছেন। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। চেক দ্যাট ইউ আর ইউজিং দ্য রাইট মেডিসিন দ্য রাইট ওয়ে। সঠিক ওষুধটি আপনি সঠিকভাবে সেবন করছেন এই বিষয়টি কিন্তু পর্যালোচনা করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। and ask your healthcare professional if you are unsure। আপনি কোন একটা বিষয়ে একদমই সুনিশ্চিত না হওয়া পর্যন্ত, আপনার মনে যতই সন্দেহ থাকুক সেটা আপনার ক্লিয়ার না হওয়া পর্যন্ত আপনি আপনার চিকিৎসককে অবশ্যই প্রশ্ন করবেন। আপনি আপনার নিকটবর্তী ক্লিনিক্যাল গ্রাজুয়েট ফার্মাসিস্টকে অবশ্যই প্রশ্ন করেন, অথবা ডিপ্লোমা ফার্মাসিস্টকে অবশ্যই প্রশ্ন নিশ্চিত না হওয়া পর্যন্ত। সেজন্য আমরা গতকালকেও বলেছি, এর আগের দিনও বলেছি যে ঔষধ বিষয়ে একজন রোগীর, একজন পেশেন্টের যে কোনো প্রশ্নের উত্তর একজন চিকিৎসককে ধৈর্য নিয়ে দিতে হবে, একজন গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টকে ধৈর্য নিয়ে দিতে হবে, তবেই কিন্তু মেডিকেশন সেফটির বিষয়টি এস্টাবলিশড হবে। ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডের যে লক্ষ্য সেটি বাস্তবায়িত হবে এবং মানুষ কিন্তু মেডিকেশন এরর থেকে মুক্তি পাবে, মৃত্যু ঝুঁকি থেকে মুক্তি পাবে। এবং মানুষের কিন্তু মানুষ যদি মৃত্যু ঝুঁকি থেকে মুক্তি পায়, বিভিন্ন আনটোয়ার্ড এফেক্ট, সাইড এফেক্ট থেকে যদি মুক্তি পায়, মেডিকেশন এরর যদি কমে যায়, তবেই কিন্তু মানুষের ওয়েলবিংটা অনেক বেশি বেড়ে যাবে। সেটাই কিন্তু ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডের উদ্দেশ্য। সো আমরা একটি ডেটা বলছি, এই ডেটাটাও কিন্তু WHO এর একটি ডেটা। 4 in 10 পেশেন্টস আর হার্মড ইন প্রাইমারি এন্ড আউট পেশেন্ট হেলথ কেয়ার। অর্থাৎ প্রতি 10 জন মানুষের মধ্যে 4 জন মানুষ কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে
যখন তারা প্রাইমারি স্বাস্থ্যসেবা নিতে যায় অথবা কোনো ইনস্টিটিউশনে বহির্বিভাগে আউট পেশেন্ট হেলথ কেয়ারে বহির্বিভাগে যখন তারা স্বাস্থ্যসেবা নিতে যায়, প্রতি 10 জন মানুষের মধ্যে 4 জন মানুষ কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ তাদের মেডিকেশন সেফটি, তাদের যে হেলথ সেফটি সেটা কিন্তু নিশ্চিত হচ্ছে না, তারা কিন্তু বিপদগ্রস্ত হচ্ছে। সো স্পিক আপ ফর পেশেন্ট সেফটি, সেজন্য পেশেন্ট সেফটি নিয়ে আমাদেরকে অনেক বেশি অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, আমাদেরকে এই বিষয়ে অনেক কিছু জানতে হবে, জানার চেষ্টা করতে হবে, এবং আমাদের অনেক বিষয় কিন্তু চেক করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, পর্যালোচনা করতে হবে। তবেই কিন্তু ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডের যে উদ্দেশ্য সেই কার্যক্রমগুলি বাস্তবায়িত হবে, এবং পেশেন্ট সেফটি, হেলথ কেয়ার ওয়ার্কার সেফটি, মেডিকেশন সেফটি এই বিষয়গুলি সুনিশ্চিত হবে। এখন আমরা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করছি, এবং এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আপনারা এখনই পেয়ে যাবেন। সেটা হচ্ছে, হুইচ পেশেন্টস আর মোস্ট অ্যাট রিস্ক অফ মেডিকেশন এরর? কোন মানুষগুলির সবচেয়ে বেশি ঝুঁকি ঔষধ সম্পর্কিত ভুল হওয়ার ঝুঁকি কোন পেশেন্টদের সবচেয়ে বেশি? কোন পেশেন্টদের ঔষধ সম্পর্কিত ভুল সবচেয়ে বেশি হয়ে থাকে এবং তারা কারা ঝুঁকির মধ্যে পড়বে? এই প্রশ্নের উত্তরটি আমরা দিচ্ছি। প্রশ্নটি হচ্ছে, হুইচ পেশেন্টস আর মোস্ট অ্যাট রিস্ক অফ মেডিকেশন এরর? ঔষধ সম্পর্কিত যে ভুল ভ্রান্তি হয়ে থাকে কোন পেশেন্টদের বেশি হয়ে থাকে? প্রথম ইয়াটি হচ্ছে, দেখেন, পেশেন্টস আর অন মাল্টিপল মেডিকেশন। একজন পেশেন্টকে অনেকগুলি ওষুধ একসাথে খেতে হচ্ছে। সো অনেকগুলি ওষুধ যখন একজন পেশেন্টকে একসাথে সেবন করতে হয় অথবা সেবন করার নির্দেশনা থাকে, সেই পেশেন্টদের কিন্তু মেডিকেশন এরর হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়, তাদের ঝুঁকি কিন্তু অনেক বেশি বেড়ে যায়। সেই জন্য যারা একসাথে একটা প্রেসক্রিপশন থেকে অনেকগুলো মেডিকেশন, অনেকগুলো ওষুধ সেবন করতে হবে, তাদের ওষুধ সেবন বিষয়ে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, নত তাদের কিন্তু মেডিকেশন এরর হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে। সেকেন্ড যে বিষয়টি হচ্ছে যে, হুইচ পেশেন্টস আর মোস্ট এট রিস্ক অফ মেডিকেশন, আর এরপরে হচ্ছে যে এরপরে কাদের হতে পারে, বিষয়টি হচ্ছে এরকম যে এরপরে কাদের এই রিস্কটি হতে পারে। সেটি হচ্ছে এরকম যে, আপনার পেশেন্টস উইথ অ্যানাদার কন্ডিশন, রেনাল ইম্পেয়ারমেন্ট অর প্রেগন্যান্সি, যে পেশেন্টদের হচ্ছে যে আপনার আপনার কিডনিতে সমস্যা রয়েছে, অথবা হচ্ছে যে আপনার প্রেগনেন্ট পেশেন্টদের কিন্তু মেডিকেশন এরর হওয়ার ঝুঁকি অনেক বেশি। তো এই বিষয়গুলিকে, এই ধরনের পেশেন্টের এই বিষয়গুলিকে কিন্তু অনেক বেশি খেয়াল করতে হবে, অনেক বেশি তাদেরকে আপনার পর্যবেক্ষণ করতে হবে, যাতে আপনার রেনাল ইম্পেয়ারমেন্ট যে পেশেন্টগুলি রয়েছে, যাদের কিডনিতে সমস্যা রয়েছে, লিভারে সমস্যা রয়েছে, প্রেগনেন্ট উইমেনদের কিন্তু মেডিকেশন বিষয়ে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, তাদের মেডিকেশন সেবনের বিষয়ে অনেক ধরনের স্পেশাল ইনস্ট্রাকশন রয়েছে, সেই বিষয়গুলি, সেই নিয়ম কানুনগুলি কিন্তু মেনেই কিন্তু তাদেরকে ওষুধ সেবন করার নির্দেশনা দিতে হবে, যাতে তাদের মেডিকেশন এরর কমে যায় অথবা সেটাকে কন্ট্রোল করা যায় এবং সেটাকে জিরোতে নামিয়ে আনা যায়। এই বিষয়ে আমাদেরকে কিন্তু অনেক বেশি অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। দেন হচ্ছে, পেশেন্টস হু আর নট কমিউনিকেট ওয়েল, যারা কমিউনিকেট করতে পারে না, যারা তাদের শারীরিক সমস্যাগুলির কথা বলতে পারে না, তাদের কিন্তু মেডিকেশন এরর হওয়ার চান্স বেশি। একদমই নিউবর্ন বেবি, চিলড্রেন, অথবা হলো খুব বয়স্ক, যারা অ্যাবনর্মাল অবস্থায় আছে, অথবা যারা সেন্সলেস অবস্থায় আছে, অথবা যাদের কিন্তু আপনার যারা কোনো কিছু সাড়া দিতে পারে না, এই ধর খুব বয়স্ক অথবা নিউবর্ন বেবি, চিলড্রেন, এই এজ গ্রুপের পেশেন্টদের কিন্তু মেডিকেশন এরর হওয়ার চান্স অনেক বেশি। সো তাদেরকে তাদের উপরে যে কোনো মেডিকেশন প্রয়োগ করতে হলে অবশ্যই অনেক বেশি সতর্ক হতে হবে, অনেক বেশি সচেতন হতে হবে। দেন হলো, হুইচ পেশেন্টস আর মোস্ট অ্যাট রিস্ক ফর মেডিকেশন এরর? পেশেন্টস হু হ্যাভ মোর দ্যান ওয়ান ডাক্তার। অনেক পেশেন্ট আছে যারা অনেক ডাক্তারের কাছে একই সাথে যায়, আজকে একজন ডাক্তার, কালকে আরেকজন, পরশু আরেকজন। সো তারা কিন্তু একটা ঝামেলার মধ্যে পড়ে থাকে যে কোন ডক্টরের প্রেসক্রিপশন ওষুধ কখন খাবে। সো যাদের একের অধিক ডাক্তারের কাছে যেতে হয় বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে, তাদের মেডিকেশন এরর হওয়ার চান্স সবচেয়ে বেশি। সো এই গ্রুপের পেশেন্ট যদি আপনার বাসায় থাকে,
আশেপাশে থাকে অথবা এই গ্রুপের পেশেন্টদেরকে মেডিকেশন বিষয়ে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, তাদের মেডিকেশন বিষয়ে মনিটরিং করতে হবে, তবেই কিন্তু তারা মেডিকেশন এরর থেকে পরিত্রাণ পেতে পারে। এন্ড দেন হলো হুইচ পেশেন্টস আর মোস্ট অ্যাট রিস্ক অফ মেডিকেশন এরর, পেশেন্টস হু ডোন্ট টেক অ্যান অ্যাক্টিভ রোল ইন দেয়ার ওন মেডিকেশন ইউজ। কিছু কিছু পেশেন্ট আছে ঔষধ সেবন বিষয়ে তারা কিন্তু অবহেলা করে, তারা বিষয়টিকে গুরুত্ব দিতে চায় না। সো যারা ঔষধ সেবন বিষয়ে জিনিস এই বিষয়টাকে অবহেলার চোখে দেখে, যারা বিষয়টাকে গুরুত্ব দিতে চায় না, নিজের ইচ্ছা মতো যারা ঔষধ সেবন করে, তাদের কিন্তু মেডিকেশন এরর হওয়ার চান্স অনেক বেশি। সো তারাই কিন্তু তাদের লাইফে কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। এন্ড দেন হচ্ছে হুইচ পেশেন্টস আর মোস্ট অ্যাট রিস্ক অফ মেডিকেশন এরর, চিলড্রেন এন্ড বেবিজ, যাদের কথা আগেই বলেছি। কারণ নিউবর্ন বেবি, চিলড্রেন, এদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ওষুধের ডোজ ক্যালকুলেশন করে নিতে হয়। সো যাদের ডোজ ক্যালকুলেশন করে নিতে হয়, তাদের ডোজ ক্যালকুলেশনের সময় অথবা ডোজ ক্যালকুলেশনের কারণে মেডিকেশন এরর হতে পারে। সো এই এজ গ্রুপের আপনার এই বয়সের পেশেন্টদের মেডিকেশন দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, এবং এখানেও পর্যবেক্ষণ, মনিটরিং সবকিছুই কিন্তু করতে হবে, যাতে মেডিকেশন এররটা কমানো যায় অথবা এটাকে জিরোতে নামিয়ে আনা যায়। তো বন্ধুরা, আমরা গত 2 দিনও আলোচনা করেছিলাম যে 5 মোমেন্টস অফ মেডিকেশন সেফটি। আমরা সেপ্টেম্বরের 1 তারিখে আলোচনা করেছিলাম যে স্টার্টিং এ মেডিকেশন। আমরা সেপ্টেম্বরের 2 তারিখে আলোচনা করেছিলাম যে টেকিং মাই মেডিকেশন। আজকে আমরা আলোচনা করব অ্যাডিং এ মেডিকেশন, এবং আগামীকালকে আমরা আলোচনা করব রিভিউইং মাই মেডিকেশন, এবং আগামী পরশুদিন আমরা আলোচনা করব স্টপিং মাই মেডিকেশন। যাই হোক, আজকে আমাদের বিষয় হলো মেডিকেশন সেফটি, অ্যাডিং এ মেডিকেশন। আবারও বলে নিচ্ছি যে এভরিওয়ান হ্যাজ এ রোল টু প্লে ইন মেডিকেশন সেফটি। মেডিকেশন সেফটি বিষয়ে কাজ করার যে অধিকার অথবা কাজ করার যে ক্ষমতা অথবা কাজ করার যে উচিত, সেটা প্রত্যেক মানুষের উচিত মেডিকেশন সেফটি বিষয়ে কাজ করা, মেডিকেশন সেফটি বিষয়ে অ্যাওয়ারনেস তৈরি করা, মেডিকেশন সেফটি বিষয়ে এঙ্গেজমেন্টে আসা, মেডিকেশন সেফটি নিয়ে কথা বলা। এই এই বিষয়গুলি নিয়ে প্রত্যেক মানুষের কিন্তু সচেতনতা সৃষ্টি করা উচিত, নিজে সচেতন হতে হবে এবং তারপর মানুষকে সচেতন করতে হবে, তবেই কিন্তু মেডিকেশন সেফটি বিষয়টি সুনিশ্চিত করা যাবে। তো আজকে আমরা আলোচনা করব অ্যাডিং এ মেডিকেশন। সো এখানে আমরা 5টি প্রশ্ন নিয়ে কথা বলবো। প্রথম প্রশ্ন হচ্ছে যে ডু আই রিয়েলি নিড এনি আদার মেডিকেশন? সত্যি কি আমার কোনো ওষুধের প্রয়োজন আছে? হ্যাভ আই টোল্ড মাই হেলথ প্রফেশনাল অ্যাবাউট দ্য মেডিকেশন আই এম অলরেডি টেকিং? আমি যে ওষুধগুলি গ্রহণ করছি সেই ওষুধগুলি সম্পর্কে আমি কি আমার চিকিৎসককে বলেছি? ক্যান দিস মেডিকেশন ইন্টারেক্ট উইথ মাই আদার মেডিকেশন? আমার এই ওষুধটি কি আমার অন্যান্য ওষুধের সাথে কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারে? হোয়াট শুড আই ডু ইফ আই সাসপেক্ট অ্যান ইন্টারাকশন? আমার শরীরে যদি কোনো ওষুধের সাথে ওষুধের প্রতিক্রিয়া হয়, তাহলে আমার কি করা উচিত? উইল আই বি এবল টু ম্যানেজ মাল্টিপল মেডিকেশন কারেক্টলি? একের অধিক ওষুধগুলি সেবন করার সময় আমি এই বিষয়গুলি কি সহজভাবে ম্যানেজ করতে পারবো? এই প্রশ্নগুলি নিয়ে মূলত আমরা কথা বলবো। প্রথম প্রশ্ন হচ্ছে ডু আই রিয়েলি নিড এনি আদার মেডিকেশন? আমার কি অন্য কোনো ওষুধের দরকার আছে? সো এই প্রশ্নটি আপনি কাকে করবেন? আপনি যখন একজন চিকিৎসকের কাছে শারীরিক অসুস্থতা নিয়ে যাবেন, তখন চিকিৎসককে অবশ্যই বলতে হবে যে স্যার আমি বর্তমানে এই ওষুধগুলি সেবন করছি। সো তখন চিকিৎসককে আপনি অ্যাজ পার নিড, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইচ্ছা করলে প্রশ্নটা করতে পারেন যে স্যার আমার কি অন্য কোনো ওষুধের দরকার আছে? সো চিকিৎসক কিন্তু আপনার প্রশ্ন শুনে তখন আপনাকে বলতে পারেন যে হ্যাঁ, আপনার এই দুটো ওষুধের প্রয়োজন আছে অথবা আপনার এই ওষুধগুলির প্রয়োজন নেই। সো এই যে চিকিৎসকের সাথে একজন পেশেন্টের যে কনভারসেশন হবে ওষুধ বিষয়ে, এই বিষয়টাকে আমরা বলি ডক্টর অ্যান্ড পেশেন্ট কাউন্সিলিং। এবং একজন পেশেন্টের সাথে যখন একজন গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টের এই কনভারসেশন গুলি হবে, তখন আমরা বলি ফার্মাসিস্ট অ্যান্ড পেশেন্ট ড্রাগ কাউন্সিলিং। সো দুটো বিষয় কিন্তু খুবই খুবই গুরুত্ব, যদিও আমাদের দেশে এই দুটো বিষয় একদমই হয় না, সেজন্যই আমাদের মতো দেশে মেডিকেশন এরর হওয়ার চান্স সবচেয়ে বেশি। এবং আমাদের দেশে আসলে অনেক বেশি মেডিকেশন এরর হয়, মানুষের কিন্তু আস্তে আস্তে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়, অনেকের কিন্তু অঙ্গহানি ঘটে। সেজন্য আসলে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উপলক্ষে আমরা যে প্রতিদিন ফেসবুক লাইভ করছি, এই লাইভ প্রোগ্রামটির মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের মধ্যে কিন্তু সচেতনতা তৈরি করা এবং পেশেন্ট সেফটি, হেলথ কেয়ার ওয়ার্কার সেফটি, মেডিকেশন সেফটি
বিষয়গুলি সুনিশ্চিত করা এবং এই বিষয়গুলিকে কন্ট্রোল করা, ম্যানেজ করা এবং এটাকে জিরোতে নামিয়ে নিয়ে আসা। এরপর আমরা সেকেন্ড যে প্রশ্নটি নিয়ে কথা বলি সেটা হচ্ছে, হ্যাভ আই টোল্ড মাই হেলথ প্রফেশনাল অ্যাবাউট দ্য মেডিকেশন আই এম অলরেডি টেকিং? আমি কি আমার চিকিৎসককে ইতিমধ্যে গ্রহণ করা ওষুধগুলি সম্পর্কে বলেছি? তাহলে আমি যে ওষুধগুলি এতদিন ধরে সেবন করে আসছি সেই ওষুধগুলি সম্পর্কে কি আমি আমার চিকিৎসককে বলেছি? আমি কি আমার গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টকে বলেছি? তাহলে এই প্রশ্নটি নিজেকে নিজে করতে হবে এবং এই এই প্রশ্নের উত্তর খুঁজে বের করে কিন্তু তখন ডক্টরদের সাথে অথবা ফার্মাসিস্টের সাথে কনভারসেশনে যেতে হবে, কাউন্সিলিং সেশনে এই প্রশ্নগুলি করতে হবে। তবেই কিন্তু মেডিকেশন এরর অনেক বেশি কমানো সম্ভব হবে। দেন যে প্রশ্নটা সেটা হচ্ছে, ক্যান দিস মেডিকেশন ইন্টারেক্ট উইথ মাই আদার মেডিকেশন? একজন চিকিৎসক যখন একজন পেশেন্টকে দুটো ওষুধ লিখলো, তাহলে ওই দুটো ওষুধ কি আমার অন্যান্য ওষুধের সাথে কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারে? অথবা এই ওষুধটি যে ওষুধটি আমি সেবন করবো সেই ওষুধটি আমার আরেকটা ওষুধের সাথে কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারে? তাহলে একটা প্রেসক্রিপশনে যদি দুটো ওষুধ থাকে তাহলে ওই দুটো ওষুধ নিয়ে কিন্তু একজন চিকিৎসককে প্রশ্ন করা যায় যে স্যার, ১ নাম্বার ওষুধটি কি ২ নম্বর ওষুধের সাথে কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারে? গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টে প্রশ্ন করা যায় যে প্যারাসিটামল ট্যাবলেট কি অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটের সাথে কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারে? মন্টেলুকাস ট্যাবলেট কি আপনার সেফিক্সিমের সাথে কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারে? এই ধরনের কিন্তু প্রশ্ন করা যায় এবং এই ধরনের প্রশ্ন অবশ্যই করা উচিত। কাকে আপনি প্রশ্নটি গুলি করবেন? আপনি আপনার চিকিৎসককে অবশ্যই প্রশ্ন করবেন, আপনি আপনার গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টকে প্রশ্ন করবেন। আমি আপনাকে রিকোয়েস্ট করব, যেহেতু চিকিৎসকরা হয়তো আপনাকে অনেক প্রশ্ন করতে দিবে না অথবা তারা বিরক্ত হয়ে অনেক প্রশ্ন অ্যান্সার করবে না। তবে আপনি এই প্রশ্নগুলি আপনি যখন ওষুধগুলি আপনার কিনতে কোনো মডেল ফার্মেসিতে যাবেন অথবা মডেল মেডিসিন কর্নারে যাবেন, কোনো ইনস্টিটিউশনে যাবেন, তখন কিন্তু সেখানে থাকা যে গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্ট তাকে অসংখ্য প্রশ্ন আপনি করবেন। এবং আশা করি একজন গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্ট আপনার প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে শুনে আপনাকে সঠিক অ্যান্সারটি করবে এবং অবশ্যই আপনি সেই আপনার নির্দেশনা মেনে আপনি আপনার ওষুধ সেবন করবেন। এরপরে যে প্রশ্নটি করব সেটা হচ্ছে, হোয়াট শুড আই ডু ইফ আই সাসপেক্ট অ্যান ইন্টারেকশন? আমার কোনো প্রতিক্রিয়া সন্দেহ হলে আমার কি করা উচিত? শরীরে আমার কোনো একটা এক্সট্রা কোনো ইন্টারেকশন হচ্ছে অথবা সেটা আমি সন্দেহ প্রকাশ করছি, কোনো সাইড এফেক্ট আমার মনে হচ্ছে, তাহলে এই ধরনের অবস্থা আমার কি করা উচিত? তাহলে এই প্রশ্নটিও কিন্তু একজন চিকিৎসককে এবং একজন গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টকে করা উচিত যে যদি এই ওষুধটি সেবনের পরে আমার শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয় তাহলে কি করা উচিত? এই প্রশ্নগুলিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো মানুষ এই প্রশ্নগুলি করা উচিত, প্রত্যেক মানুষেরই করা উচিত। কারণ যে কোনো ওষুধের কোনো না কোনো ধরনের আপনার প্রতিক্রিয়া হতেই পারে। সেজন্য আমাদের সেই বিষয়গুলি সম্পর্কে জানতে হবে, জানার চেষ্টা করতে হবে এবং জেনে আমাদেরকে সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। এরপরে যে প্রশ্নটি কথা বলবো সেটা হচ্ছে, উইল আই বি এবল টু ম্যানেজ মাল্টিপল মেডিকেশনস কারেক্টলি? আমি কি একাধিক ওষুধ ব্যবস্থাপনা সঠিকভাবে করতে সক্ষম হব? আমি যে অনেকগুলো ওষুধ একসাথে সেবন করছি, তাহলে অনেকগুলো ওষুধ সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক সময়ে সেবন করার যে ব্যবস্থাপনা সেটাকে আমি সঠিকভাবে করতে পারবো? এই প্রশ্নটা আসলে নিজেকে নিজে করতে হবে এবং এই প্রশ্নের উত্তরটি জানার জন্য আপনি চিকিৎসকের প্রশ্ন করতে হবে, গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টকে পড়তে হবে যে আমার কোন ওষুধটি কখন সেবন করতে হবে। আমাদের দেশে অনেক সময় কিন্তু চিকিৎসকরা যখন আপনার প্রেসক্রিপশন লেখে থাকেন তখন প্রেসক্রিপশনে কিন্তু সব ধরনের ইনস্ট্রাকশন লেখা থাকে না। কিন্তু ঔষধ সম্পর্কিত আপনার একজন চিকিৎসকের কাছ থেকে একটি প্রেসক্রিপশন যখন নিয়ে আপনি ওষুধটি সংগ্রহ করতে যাবেন, তখন সেই ওষুধটি নিয়ে সর্বপ্রথম যাওয়া উচিত একটি মডেল ফার্মেসির গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টের কাছে এবং প্রেসক্রিপশন নিয়ে একজন গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টের কাছে আপনার সরাসরি ড্রাগ কাউন্সিলিং সেশনে আপনাকে অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ এই ওষুধগুলি সম্পর্কে আপনার বিস্তারিত যত ধরনের প্রশ্ন আছে সবগুলি প্রশ্ন উত্তর গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টে করবেন, তার কাছ থেকে সঠিক উত্তর নিয়ে আপনি সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু ওষুধগুলি সেবন করতে হবে। তো বন্ধুরা, আমরা অনেকগুলি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে। সো আস্ক দিস কোশ্চেন এন্ড ফাইন্ড দ্য অ্যান্সার। প্রশ্ন অবশ্যই আপনাকে করতে হবে, উত্তরগুলি অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে, উত্তরগুলি জেনে নিতে হবে উইথ দ্য হেল্প
অফ এ হেলথ কেয়ার প্রফেশনাল। এখানে আমরা হেলথ কেয়ার প্রফেশনাল বলতে বুঝাচ্ছি যে ডাক্তার এবং ফার্মাসিস্ট। সো ডাক্তার এবং ফার্মাসিস্টদেরকে আপনি এই প্রশ্নগুলো অবশ্যই করবেন এবং তাদের কাছ থেকে সঠিক উত্তর জেনে নিয়ে তবে আপনি সঠিকভাবে ওষুধ সেবন করবেন। তো বন্ধুরা, আজকে আমরা ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে এর তৃতীয় দিনে আমরা আলোচনা করলাম মেডিকেশন সেফটি নিয়ে এবং আজকে আমাদের বিষয় ছিল আপনার অ্যাডিং এ মেডিকেশন, যে কিভাবে আমি আমার ওষুধের সাথে অন্য কোনো ওষুধ যদি অ্যাড করা হয় তাহলে আমি কিভাবে বিষয়গুলিকে ম্যানেজ করবো, সে বিষয়টি নিয়ে আমরা কথা বললাম। তো আগামীকালকে আমরা নতুন আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। তো যাই হোক, আশা করি আপনারা যারা এই আজকের লাইভ প্রোগ্রামটি দেখলেন তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা অবশ্যই আমাদের এই লাইভ প্রোগ্রামটি আপনি আপনার পেজে শেয়ার করবেন এবং আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করতে বলবেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই বিষয়ে যত বেশি অ্যাওয়ারনেস তৈরি করা যায়, আপনি যত বেশি এই লাইভ প্রোগ্রামটি শেয়ার করবেন তত বেশি কিন্তু কাস্টমার এঙ্গেজমেন্ট বাড়বে, অথবা হলো যে আপনার এঙ্গেজমেন্ট যত বেশি বাড়ানো যাবে তত বেশি কিন্তু মানুষের উপকার হবে এবং মানুষ সচেতন হবে এবং মানুষের যে আপনার লাইফ রিস্ক যে ঝুঁকি সেটা আস্তে আস্তে কমে যাবে, মানুষের মধ্যে কিন্তু ওয়েলবিং বেড়ে যাবে। তো আশা করছি যে আপনারা আমাদের প্রতিদিনের লাইভ প্রোগ্রামটি দেখবেন, অনেক বেশি সচেতন হবেন। আমাদের এই প্রোগ্রামটি নিয়ে যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে করতে পারেন, আমাকে পার্সোনালি ইনবক্সও করতে পারেন। তো আশা করি আপনার প্রশ্নের উত্তর অথবা আপনার কোনো কমেন্টস ভবিষ্যতে আমাদের প্রোগ্রামগুলি সেভাবে আমরা তৈরি করার চেষ্টা করব, সেভাবে কন্টেন্ট ডেভেলপ করার চেষ্টা করব। তো সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা, অনেক বেশি শুভকামনা। গুড নাইট এন্ড আসসালামু আলাইকুম।